আমার দেশ কুধাইকের হলো যে সেই দেশ থেকে 1,90,000 টাকা লাগে সৌদি আরব যাইতে। যে শ্রমিক ভাইয়েরা তার সর্বশান্ত হয়ে সবকিছু বিক্রি করে কিছু অর্থ উপার্জনের জন্য বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে প্রবাসে যায়, সেই প্রবাসী ভাইদের গলায় কেন ছুরি চালানো হলো? আমরা বলতে চাই, আসিফ নজরুল সাহেবরা গলাবাজি করেছিলেন, টকশোতে বসেছিলেন, তারা নাকি সরকারে আসলে হলু হয়ে যাবেন। উল্টায় ফেলবেন, একই উল্টায় ফেললেন আপনারা। আজকে যে প্রবাসীরা বাংলাদেশ চালায়, যে প্রবাসীদের টাকায় আপনাদের বেতন হয়, যে প্রবাসীদের টাকায় আপনার বইয়ের শাড়ি কিনেন, সেই প্রবাসীদের গলায় টিপে ধরলেন কেন? এদেশের মানুষের প্রশ্ন, প্রবাসীদের প্রশ্ন। তারা অশ্রু চোখে কান্না জড়িত কণ্ঠে আমাদের কাছে অভিযোগ করে, এই দেশের জন্য কি তারা এই পরিশ্রম করছে? মেথরের মতো, শ্রমিকের মতো দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে শ্রম দিয়ে প্রবাস থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমার দেশের রিজার্ভ শক্তিশালী করছে এই প্রবাসীরা। তাই এই প্রবাসীদের গলায় যারা ছুরি চালাচ্ছেন তাদেরকে বলছি, আমরা চাই না ইউরোপ আমেরিকায় গিয়ে সিরা প্যান্ট সিরা গেঞ্জি কাপড় পরে আপনারা ঘোরাফেরা করুন। আমরা চাই আপনারা আমাদের প্রতিবেশী হয়ে থাকুন, আমরা একসাথে বসবাস করব। তাই অবিলম্বে যা আরোপ করেছেন সব বাতিল করে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সমঝোতা করুন। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বিমান ভাড়া যে পরিমাণ আছে সেই পরিমাণ করুন, না হলে বাংলাদেশের আম জনতা পার্টি, আম জনতার দল, গণমানুষের দল মানুষদেরকে নিয়ে রাজপথে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। ধন্যবাদ আরিফ ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক ভাই সহ বাংলার আপনার জনতার সবচেয়ে পরিচিত লোক তারেক রহমান। অনেক ধন্যবাদ। আসলে অনেকজন আমরা মন্তব্য রেখেছি, আমাদের সভাপতিকে একটু কাছাকাছি আসার অনুরোধ করবো। আমাদের সাংবাদিক ভাই একটা ছবি তুলবে, একটু সবাই কাছে আসি সবাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা দাঁড়িয়েছি 2 মিনিট ব্যয় করেছি প্রবাসী ভাইদের জন্য। এই জন্য খারাপ লাগছে না? বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে? অনেক ধন্যবাদ। আপনাদেরকে একটা প্রশ্ন করব, আম মজুদ হয় না, পচনশীল জিনিস, তাই না? আঙ্গুর মজুদ হয় না, পচনশীল জিনিস, কিন্তু আলু মজুদ হয়, গাজর মজুদ হয়, টমেটো মজুদ হয়, পেঁয়াজ মজুদ হয়। আপনারা কোনদিন শুনেছেন যে টিকিট মজুদ হয়? না। টিকিট মজুদের কথা কোনদিন শুনেছেন? এখন এসে এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করতে পারেন, নির্দিষ্ট শিডিউল আছে, সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এখন কথা হলো, কেউ তো কেউ চুরি করতে চাইবেই, তাহলে সরকার কেন আছে? সরকারের কাজ কি? দেখেন, আমাদের সরকারি একটা বিমান আছে, প্রতি বছর আমরা ভর্তুকি দিই। বিমানকে ভর্তুকি দেওয়া লাগে, কেন ভর্তুকি দেওয়া লাগে? আয় করতে পারে না, তাই তো? আমরা এর আগে যখন 20,000 টাকা বিমান ভাড়া ছিল, তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিছি, এই বিমান ভাড়া শেখ হাসিনার সময় যখন 60-70 হাজার টাকা হলো, তখন আমরা ভর্তুকি দিলাম। এখন আবার সেই বিমান ভাড়া 350, 1.5 লাখ, 1,90,000 হয়ে গেছে, এখনো ভর্তুকি দিচ্ছি। আমার কথা হলো, আমি যদি বিমানে ভর্তুকি দিই, তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে? তাই নয়? আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসে টেলিটকের যে সিম, এটাই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না,
তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই? আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে 5 বছর খাওয়ার জন্য। লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন? ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন? আমাদেরকে সেনানিবাসে ডেকেছিল কয়েকজনকে, যারা আমরা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন, আমি নামগুলো বলি, আমাকে বলেছিল, আক্তারকে বলেছিল, নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে। তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল, বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয়। কি পরিচয়? রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেলে নেওয়া যাবে না। আজকে এরাই বলে আমাকে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল। আমার কথা হলো, আমি রাজনৈতিক পরিচয়ের, তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো, তুমি তো ওই একই পথে হাঁটলা, তাহলে তুমি কেন বাগড়া দিছিলা? হিংসা কইরা, হিংসা কইরা। তো যাই, এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই, কিন্তু ওরাও শেষমেশ গু খাওয়ার পথে আসতেছে। বুঝতে পেরেছেন? মানে রাজনীতিবিদরা খারাপ, আমরা গু খাই ধরেন, ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য, তাই তো? আমার এই কথাগুলো বলার কারণ হলো, বিমান ভাড়া যে বিষয়টা দেখেন, বিমান ভাড়া ছিল 50,000 টাকা, কোথাও ছিল 30,000 টাকা। এই প্রত্যেকটা বিমান ভাড়া 3% মানে 3 গুণ, 3.5 গুণ, 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার একজন বিমানের 2 ধরনের ক্যাটাগরি আছে, একটা হলো ভিআইপি দের ক্যাটাগরি আছে, আরেকটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের কম দামের ক্যাটাগরি। তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায়, তাহলে ভিআইপি দের ভাড়া বাড়িয়ে দেন। আপনি দেখবেন ভিআইপি দের ভাড়া তেমন বাড়ে নাই। শ্রমিক ক্যাটাগরি যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে, তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য, প্রবাসীদের জন্য এত দরদ, এত মায়া। আমার কথা হলো, আমাদের আসিফ নজরুল স্যার, প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? বেসরকারি বিমানগুলো বাড়াবেন, খুব ভালো কথা, ওরা বাংলাদেশের শত্রু, কিন্তু বাংলাদেশ বিমান যেটা, সেটা কেন বাড়ালো ভাড়া? এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো? তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানের প্রতিনিধি ছিল, যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো। এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে, ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বললো। এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধইরা একটা টিকিট ম্যানেজ করছে। এরপর ভালো কথা, উপদেষ্টাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানে। এখন উনি বিমানে উঠে থাকে যে প্রায় 37-40টা সিট ফাঁকাই রয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ফাঁকায় চলে যাবে, তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না, সিন্ডিকেট করে রেখেছে। এই শয়তানিগুলো শেখ হাসিনার সময় হতো। ওই সময় আলগা মমিন এবং ইমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই। তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে? তখন আমরা বুঝতে পারলাম, ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে, শেখ রেহানা নিয়ন্ত্রণ করে। আমার কথা হলো, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আমরা বিদায় করেছি,
এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহানা এখানে অবস্থান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে? শেখ হাসিনার সময়ে 5.5 লাখ 6 লাখ টাকা লাগতো প্রবাসে যেতে, মালয়েশিয়াতে 78,900 টাকা লাগতো যেতে। আমার কথা, শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম, ধানা বেটা করে বিদায় করলাম। শেখ রেহানা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে 3-3.5 লাখ টাকা করে চাঁদা নিয়েছে। আমরা বুঝলাম তারা খারাপ, কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে, সে এখন খাচ্ছে। আমার কথা হলো, আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন? কোন জায়গায় দড়ি লাগাবো? আমরা খুবই হতাশ হচ্ছি। আমাদের কাছে একটা খবর এসেছে, খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য দেওয়া হয়েছে যে আগে গত 6 মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে, কি কি চুক্তি হয়েছে, কি কি আপনার হলো ডিল হয়েছে, এগুলো তথ্য দেওয়ার জন্য। সিপিডি কে সেই তথ্য দেওয়া হয় নাই। সিপিডি কে কেন তথ্য দেওয়া হয় নাই? বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য, রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু রয়েছে। আপনি আমাকে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত বলেন? আর মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তা দোহাইতে হচ্ছে। বাস্তবে ও চুরি করেছে, এখন ওর চুরির নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে। আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে 28টি কোম্পানিকে আওয়ামী দোষর দেখে বাতিল করা হয়েছিল, এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে। আমার কথা হলো, কি এমন মিরাক্কেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন, আবার সবাইকে লাইসেন্স দিলেন? তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে, এই ব্যবস্থা করেছেন আপনারা। আমাদের এই ফজল করিম সাহেব আরেকটা খারাপ কাজ করেছেন, উপদেষ্টা ফজল কবির খান। আপনারা জানেন যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি, তাই না? আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি ভারতের কাছে পা কাটার জন্য। কি করেছেন জানেন? মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আছে, এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি। এই জন্য আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি। এটা কোন জায়গায় দড়ি দিবেন? শুধু তাই না, উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এবং রেল মন্ত্রণালয়ে ভারতের 3টা বন্ধ করে দেওয়ার ট্রেন আবার যেন চালু হয়, উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছেন। আমরা বলেছিলাম রেল ট্রানজিট আমরা যেতে দেবো না, আমাদের বুকের উপর যেতে হবে। উনি সেই রেল ট্রানজিট চালু করার ব্যবস্থা করছেন। এবার আপনারা সাক্ষী দিবেন, বলবেন সবাই, এই যে ফজল কবির খান একই সঙ্গে 3 মন্ত্রণালয় নিয়ে আছেন, একটা হলো বিদ্যুৎ ও জ্বালানি, একটা হলো সড়ক ও যোগাযোগ, সড়ক ও সেতু, আর একটা হলো রেল মন্ত্রণালয়। এইরকম একজন ব্যক্তিকে, যে শেখ হাসিনার সময়ে তার বউ এবং মেয়ের নামে কোম্পানি খুলে ব্যবসা করেছে, বিদ্যুৎ বিষয়ক ব্যবসা করেছে, সেই কোম্পানিকে নিয়ে এসে উপদেষ্টা বানালো, পরপর 3টা দপ্তর দিয়েছে। আমার কথা, ডক্টর ইউনূস স্যারের কাছে আমার প্রশ্ন, তার যোগ্যতা কি? কি কারণে তাকে 3টা মন্ত্রণালয়? শুনেছি ওনার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামের ভাইয়েরা রাগ করবেন না, চট্টগ্রামের হইলেই তাকে 3টা মন্ত্রণালয় দিতে হবে, তাহলে তো এটা তো আরেকটা খারাপ কাজ হয়ে গেল। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম, তিনি শপথ করেছেন ওইখানে বিএনপি জামাতের লোকদেরকে উনি ঢুকতে দিবেন না। এবং জুয়েল স্যার মানসিক হাসপাতালের জুয়েল স্যার, উনি হলো আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের আহতদের চিকিৎসা করেছিলেন, এবং এর আগে মোদী বিরোধী আন্দোলনে আহতের শিকার ইব্রাহিম নিরল আমাদের সহযোগিতা, তার মানসিক চিকিৎসা করেছিলেন। এই আমাদের উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের পরে এই সময়ে এসে এইরকম ভাবে আমাদের পক্ষের একজন চিকিৎসককে ওইটি করে রেখেছেন। আমার কথা কি, আপনারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেনটা কি? আসলে প্রবাসীদের সঙ্গে এত আড়ি কেন? আমাদের একজন উপদেষ্টা দুবাইয়ে গেছে, দুবাইয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে সোনার চেন উপহার নিয়েছে, তাদের সঙ্গে ছবি তুলেছে, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে, অথচ এরা সবাই দুবাইয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেফতার করার সঙ্গে জড়িত ছিল। আমার কথা হলো, প্রবাসীদের প্রতি এত দরদ, দুবাইয়ে চলে গেছে। আমার কথা, যে দুবাইয়ে গেছে ওখানে গিয়ে ফুলের শুভেচ্ছা দিয়েছে, স্বর্ণের চেন নিয়েছে, সে কোনো প্রবাসী বিষয়ে কোনো উপদেষ্টা না, সে গেছে ওখানে উপহার নেওয়ার জন্য গেছে। আমরা এগুলো ধিক্কার জানাই। সবশেষে আমরা সতর্ক করছি, আমরা রাজপথে বড় প্রোগ্রাম দিব যদি এই বিমান ভাড়া বিষয়ে কোনো সমাধান করা না হয়। আমি অনুরোধ করবো এই মুহূর্তে আজকের প্রোগ্রামের আমাদের প্রধান আকর্ষণ সালাউদ্দিন ভাই আছেন, এই গণ অভ্যুত্থানে
রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য যে সহযোগিতা ঘোষণা দিয়েছিলেন প্রবাসীদের পক্ষ থেকে, প্রবাসী শ্রমিক ভাইদের পক্ষ থেকে, প্রবাসী মেহনতি ভাইদের পক্ষ থেকে, সালাউদ্দিন ভাইয়ের মতো বিভিন্ন ভাড়া বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ। আমার এই ভাইটাকে দাঁড়াতে না। আমি আপনাদের কাছে আজকে কিছু বিষয় খুলাসা করতে চাই। আমি দুবাইতে 16 বছর একটা গভর্নমেন্ট জব করেছি, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি। আমার বেতন 3 লাখ টাকা বাংলাদেশে ছিল, আমার পরিবার সেখানে ছিল। আমার দরকার ছিল না প্রবাসী ভাইদের ঐক্যবদ্ধ করা। আমি এক যুগ যাবৎ এই তারেক রহমান ওনাকে সাথে নিয়ে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করেছি, তাদের নাগরিক সম্মান, সাংবিধানিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায়ন করার জন্য। কারণ এই কোটি কোটি প্রবাসী এই দেশে এরাই মনে করেন এই দেশের অক্সিজেন, এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা, এবং এদের কারণেই, এদের রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশের কোনো সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন ভাতা বোনাস সবকিছু হয়ে থাকে, বাজেট ঘোষণা হয়ে থাকে এই রেমিটেন্সের কারণে। সেই জায়গা থেকে আমরা দেখেছি, আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্ট, পাসপোর্ট অফিস, কনসুলেট, এম্বাসি প্রতিটা জায়গায় আমরা কাটা মুরগির মতো সবাই আমাদের গলা কেটে নিচ্ছে, আমাদের অধিকার পূর্ণ করতেছে। সেই জায়গা থেকে আমরা প্রবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগঠন করি, প্রবাসীদেরকে বিপ্লব করার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করি। এবং সেই সাথে 2018 থেকে এই ছাত্র রাজনীতিকে পরিচিত করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি প্রবাসী বিভিন্ন ভাইদের কাছে কন্ট্রিবিউশন নিয়ে। আপনারা একটা জিনিস বলা যায়, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট করে বলবো আমাদের অধিকার কোথায় রয়েছে। আজকে আমি একজন জেল ফেরত প্রবাসী। 19 জুলাই 18 জুলাই 10টা দেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা বাস্তবায়নের সিদ্ধান্ত নিই, এবং 19 জুলাই সেভ দ্য পিপল টকশোতে সাগরের সেভ দ্য পিপল আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি। 20 জুলাই আমি ইউকে কাজবা টিভিতে টকশোতে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি, এবং 21 জুলাই আমি আমার টাইমলাইনে 3টা লাইভ করে এবং 22 জুলাই আমি গ্রেফতার হই। আমি আপনাদের বলা বলি, আমরা প্রবাসে 2 কোটি রেমিটেন্স যোদ্ধা, বৈধ অবৈধ 2 কোটি রেমিটেন্স যোদ্ধা। প্রতিটা রেমিটেন্স যোদ্ধার পরিবারে যদি 4 জন করে সদস্য হয়, তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 8 কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবার। অথচ এই 8 কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবারের উপদেষ্টা সবে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আরে নারী সংরক্ষিত আসন 50 থেকে 100 করতেছে, অথচ একটা শক্তিশালী রেমিটেন্স খাত গ্রহণ করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না। যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে, তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না। আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা ভার্সিটির আইনের অধ্যাপক, আপনি আইন মন্ত্রণালয় ছোট ভাই, এটা বিশাল মন্ত্রণালয়। এখানে সংবিধান, পুলিশ, জেল, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী সবকিছু বিশাল বড় একটা মন্ত্রণালয়। আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন, আপনি আইনের অধ্যাপক, আইনের সুশাসন কায়েম করেন বাংলাদেশে। আপনি গিয়েছেন 8 কোটি প্রবাসী যোদ্ধাদের প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে আপনি কি করেছেন? আমরা যারা হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা এই গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে, আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি, রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি। যখন বাংলাদেশ ব্ল্যাকআউটে ছিল, আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইয়েরা ভালো নেই, আমাদের দেশ ভালো নেই। এবং আমরা এই রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়ে স্বৈরাচার হাসিনার অর্থনীতি চাকাকে পঙ্গু করে দিয়েছিলাম, এবং সেই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল খাটিয়ে আমি 12 দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম। আমার পরিবার দুবাইয়ের প্রতিটা পুলিশ স্টেশনে ঘুরেছে, আমার বাচ্চারা 2 দুবাই কেটেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল বিএম জামালের দপ্তরে গিয়ে। এই জাতীয় বেঈমান বিএম জামাল সে তার নেত্রীকে খুশি করার জন্য হাজার হাজার প্রবাসীদের বলির করে বানিয়েছে, তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে, চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে। প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশে আসার পরই এই তারেক ভাইকে নিয়ে প্রেস ক্লাবের মধ্যে আমরা
সকল বন্ধুদের পক্ষের জন্য দাবি তুলি এবং সেই একই সেটা ছিল 11ই জুলাই 11ই আগস্ট এবং ওই 11ই আগস্ট তৃণমূল ঘোষণা দিয়েছিল যে আমরা সরকারের কথা বলে বঞ্চন মুক্ত করবো। কিন্তু আমাদের দাবির সাথে সবসময় একটা দাবি সংযুক্ত ছিল, সেটা ছিল যে জাতীয় বেইমান বিএম জামাল তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে যার কারণে হাজার হাজার প্রবাসীরা বলির পড়া হয়েছে, সে আমাদের নামে লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল। সে আমাদেরকে দেশ বিরোধী জঙ্গি এবং আমাদেরকে মনোমানের দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছিল। সেই বিএম জামালের বিচার না করে, সেই বিএম জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাণিজ্যিক সেক্টরে পদোন্নতি দিয়েছে। আপনারা চিন্তা করেন এই রেমিটেন্স যোদ্ধাদের অবস্থান কোথায়? আজকে আমরা যারা হাজার হাজার প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে জেল কেটে এসেছি, আমরা 5-6 মাস যাবৎ বেকার, বৈষম্যের শিকার। অথচ আজকে এখানে বের হয় ছাত্রদের আন্দোলন। আমি ধিক্কার জানাই এই কথা। আমি বলবো এটা ছাত্রদের আন্দোলন ছিল না, এখানে প্রবাসী ছাত্র এবং জনতার আন্দোলন ছিল। সর্বপ্রথম প্রবাসীরাই এই 2018 থেকে বাংলাদেশের ছাত্রদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, মেধা দিয়ে, অফলাইনে অনলাইনে তারা বাংলাদেশের ছাত্রদেরকে তারা এই 2024-এ নিয়ে এসেছিল। অথচ আজকে আমি দেখেন আমার চাকরি নেই, আমার হাজার হাজার প্রবাসী ভাইরা বিদেশ থেকে জেল ফেরত হয়ে এসেছে আমার মতো, তাদের চাকরি নেই, তাদের পরিবার চলছে না। অথচ আসিফ নজরুল সাহেব আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে, রিজার্ভে হাত না দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারে। অথচ যারা দেশের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসেছে, তারা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, তারা যে ক্ষমতা পেয়েছে চেয়ারে বসেছে আমাদের আত্মত্যাগের বিনিময়ে। অথচ আমাদের প্রতিমূল্য এবং পুরো বছর তারা এখন পর্যন্ত দেয় নাই। তিনি বিভিন্ন মিডিয়াতে আশ্বাস দিয়েছিল আসিফ নজরুল সাহেব যে আমাদের পুনর্বাসন করবেন, আমাদের পুনর্বাসন করা হচ্ছে না এখন পর্যন্ত। সেদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে হট্টগোল হয়েছিল, সেদিন তিনি বলেছেন আমি নিজে আপনার 7 সদস্য কমিটি আসেন, আমি নিজে বসবো। আসিফ নজরুল সেই দিন আসে নাই, আমাদের সাথে বসে নাই। এখন পর্যন্ত সে প্রবাসীদের স্বার্থে কোনো কাজ করতেছে না, বরঞ্চ যারা প্রবাসীদের জীবন ধ্বংস করতেছে, এই যে রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সি চিনেন ভাই আপনারা? রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সির মালিক যারা স্বাধীনতার 53 বছর নিজেদের অর্থ শক্তি, বেশি শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ভাবে এই যে ট্রাভেল এবং রিক্রুটিং ভুলে বাংলার দাবা ছেলেদেরকে সমুদ্রে লাশ ভাসিয়েছে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেছে এবং বিভিন্ন দেশের মধ্যে বানিয়ে বেকার হয়েছে, জেলে বানিয়েছে, দালাল তৈরির কারখানা, প্রতিটা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে তার প্রমাণ রয়েছে। স্বাধীনতা চুক্তি মহোৎসব তীব্র ব্যবস্থা রয়েছে। অথচ এই ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি একটাও সিলগালা করে নাই, তাদের কোনো বিচার হয় নাই এবং একটা শক্তিশালী রেমিটেন্স খাত দেওয়ার জন্য আজকে আমরা যাদের জন্য নিজের জীবন ধ্বংস করেছি, উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছি, তাদের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আমরা উল্টো দেখছি, বরঞ্চ হাসিনা, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ তারা যেভাবে দেশ পরিচালিত করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা দেখছি ঠিক একই গতিতে তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা